আগের পর্বে আমরা দেখেছিলাম কিছু বাচ্চা হঠাৎ করে এক অদৃশ্য অস্তিত্বের ছবি তুলতে সক্ষম হয়। এখন তারা সেই ছবি নিয়ে পৌঁছে যায় পুলিশ স্টেশনে, প্রমাণ দিতে যে থিয়েটারের ভেতরে শিশু হত্যা কোনো মানুষের নয়, বরং দানব বা ভূতের মতো এক সত্তা ঘটিয়েছে। কিন্তু পুলিশ অফিসার ছবিগুলো দেখেই থমকে যায়। ছবিতে তো কোনো অদ্ভুত জিনিসই ছিল না, শুধু এখানে সেখানে স্ট্যাচু, গাছপালা, ফাঁকা জায়গা, মনে হয় সবকিছু যেন স্বাভাবিক ছিল। আর যখন বাচ্চারা সেই ক্লাউনের মতো ছবিটি দেখায়, পুলিশ রেগে গিয়ে বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? এটা তো শুধু একটা সাধারণ মূর্তি। এবং তারা বাচ্চাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এইদিকে স্কুলে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ে ভয় আর ফিসফাস। তারা বলে হয়তো এটা ড্রাকুলার মতো কিছু, যে আয়না বা ছবিতে ধরা পড়ে না। সে চাইলেই আমাদের কবরস্থানে মেরে ফেলতে পারত, কিন্তু তা করেনি। হয়তো সে শুধু আমাদের মানসিকভাবে ভাঙতে চায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই কথা তারা বড়দের কাউকেই বলবে না, কারণ তাদের হাতে কোনো প্রমাণই ছিল না। তখন নেলি চুপচাপ বলে, একজন আছে যে আমার কথা বিশ্বাস করে। সে চলে যায় তার কেয়ারটেকারের কাছে, এক ক্যাফেতে বসে জানতে চায় এই শহরে আগে কি কখনো কিছু ঘটেছিল। কেয়ারটেকার ধীরে বলে, 30 বছর আগে ডেইরি থেকে অনেক বাচ্চা হারিয়ে গিয়েছিল, কিন্তু তখন দরিদ্র ছিল ভয়ানক। তাই আমার মনে হয় তারা হয়তো শহর ছেড়ে পালিয়েছে। কিন্তু যেমনটা তুমি বলছে দানবের মতো কোনো ঘটনা ঘটেছিল কিনা, না, এমন কিছুই আমি কখনো শুনিনি। তবুও তিনি লিলিকে সাহস দেন। আমার বাবা বলতেন ভালো বন্ধু সাথে থাকলে কোনো অন্ধকারই তোমাকে থামাতে পারবে না, তুমি খোঁজ চালিয়ে যাও। এইদিকে দেখা যায় রোজ যে শার্লটের বাড়িতে ফার্নিচার দিতে এসেছিল। কথা বলতে বলতে শার্লট জিজ্ঞেস করে, ডেইরিতে এত দুর্ঘটনা কেন ঘটে? রোজ হালকা হেসে বলে, ডেইরি দেখতে শান্ত, কিন্তু সময়ের পর সময় এখানে অদ্ভুত ঘটনা ঘটেই যায়। তাই তোমার কাছের মানুষগুলোকে খুব ভালোভাবে সামলিয়ে রেখো। এই কথা বলে রোজ শার্লটকে নিজের নাম্বার দিয়ে চলে যায়। এইদিকে ডিক আর তার বন্ধুদের সময় কাটানোর জন্য একটি পুরনো স্টোর হাউস দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে লুকিয়ে আছে আরো বেশি অন্ধকার। স্টোর হাউসটা ছিল একদম নোংরা, ধুলো, মাকড়সার জাল, ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে ভরা ছিল। তাই প্রথম কাজ ছিল সারাদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখানে দৃশ্য চলে যায় ক্লাসরুমে। স্লাইডে দেখানো হচ্ছে পারমাণবিক বোমা এতটাই ভয়ঙ্কর যে গাছপালা, ঘরবাড়ি সবকিছু উড়িয়ে নিয়ে যায়। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, আমরা যেন সেই সময় টেবিলের নিচে লুকাতে পারি। যেমনটা কচ্ছপ কোনো বিপদ দেখলে তার নিজের শরীরে ঢাকনার ভেতর নিজেকে লুকিয়ে রাখে। আমাদের যেহেতু কচ্ছপের মতো ঢাকনা নেই, তাই আমাদের সুরক্ষা আমাদের নিজেদেরই করতে হবে। এরপর দেখানো হয় শার্লট বুঝে গিয়েছিল উইল কিছু একটা গোপন করেছে। সরাসরি কথা বলতে উইল স্বীকার করে সে রনিকে সাহায্য করছে, যাতে রনির নির্দোষ বাবাকে জেল থেকে বের করা যায়। উইল আরো জানায় কবরস্থানে যা ঘটেছিল তা এখনো তাকে তাড়া করছে, ভয় তাকে পেয়ে বসেছে। তাই শার্লট কঠোরভাবে বলে দেয় কোনো ধরনের বোকামি করবে না, স্কুল থেকে সরাসরি বাড়ি, কোথাও নয়। রাতে ডিনারের টেবিলে শার্লট সবকিছু লরেকে জানায়, শুধু এইটুকু বলে উইল নাকি রনি নামের এক মেয়েকে পছন্দ করে। লরে থমকে জিজ্ঞেস করে সে তো কালো, কারণ সাদা মেয়েদের সঙ্গে কালো ছেলেদের সম্পর্কে এই শহরে সমস্যা তৈরি করতে পারে। শার্লট পরের দিনের জন্য লরেকে একটি আইডিয়া দেয়, কাল তুমি ছুটি নাও আর ছেলের সাথে কিছুটা সময় কাটাও। পরের দিন লরে ছুটি নিয়ে উইলকে নিয়ে ফিশিং এ যায়, কারণ তার নিজের বাবা তাকে ছোটবেলা এভাবে মাছ ধরতে নিয়ে যেতেন। তারা লেকে ফিশিং করছিল, হঠাৎ টোপ শেষ হয়ে যায়। লরে গাড়িতে গিয়ে তার টোপ আনতে যায়। উইল তখন সেখানে একা পানির পাশে দাঁড়িয়েছিল। তখন সে দেখে একটি মাছ তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে পানির ভেতর থেকে একটি পচা ঠান্ডা হাত হঠাৎ বেরিয়ে আসে এবং উইলকে পানির নিচে টেনে নিয়ে যায়। উইল দেখতে পায় সেটা ছিল তার বাবা, মুখ ঝলসানো এবং পুড়ে যাওয়ার গন্ধ। তার চেহারাটা ছিল বিকৃত, তার দিকে তাকিয়ে আছে। সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। এই চিৎকার শুনে লরে ছুটে আসে, উইলকে টেনে তোলা হয়। লরে জিজ্ঞেস করে কি হয়েছিল। উইল হাঁপাতে হাঁপাতে বলে কেউ আমাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছিল, আর তার মুখটা ছিল আপনারই মতো, যেন যুদ্ধের আগুনে পুড়ে গিয়েছে। ডেরিতে কিছু ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর আছে। ঠিক তখনই দুইজন দেখে পানির ওপরে ভাসছে একটি লাল বেলুন। এইদিকে শার্লট পুলিশ স্টেশনে যায়। চিফকে বলে আপনারা একজন নির্দোষ কালো মানুষকে বন্দি করে রেখেছেন। চিফ ঠান্ডা গলে উত্তর দেয় আমরা খারাপ কেউ নয়, হ্যাং মিথ্যা বলেছিল তাই তাকে ধরা হয়েছে, সে পুরোপুরি নির্দোষ নয়। শার্লট অনুরোধ করে তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু পুলিশ তা প্রত্যাখ্যান করেন, কারণ সে ফ্যামিলি মেম্বার নয়। আর শার্লট সরাসরি হ্যাঙ্কের বাড়িতে যায়, তার মায়ের সঙ্গে কথা বলে। শার্লট হ্যাঙ্কের মাকে শান্তভাবে বলে আমি শুধু সাদা মানুষদের নয়, কালো মানুষের অধিকার আদায়ও লড়েছি, তাই হ্যাঙ্কেও সাহায্য করা আমার দায়িত্ব। হ্যাঙ্কের মা নিঃশ্বাস ফেলে বলে কিন্তু হ্যাঙ্ক সত্যটা কাউকে বলছে না। সেই দিন রাতে আসলে সে কোথায় ছিল কেউই জানে না। এইদিকে দৃশ্য ফিরে আসে ডিক এবং তার বন্ধুদের দিকে। তারা পুরনো স্টোর হাউসকে চকচকে করে
করে ফেলেছিল। ডিক বাইরে গিয়ে যখন ময়লা ফেলতে যায় হঠাৎ আবারও সে অদ্ভুত অনুভূতি টের পায়। তার সামনে ভেসে ওঠে তার দাদির ছায়া, যা ধীরে বলে সাবধানে থেকো, ডেরি কারোর জন্য নিরাপদ নয়। ডিক চমকে উঠে বুঝতে পারে সে বাস্তবে ফিরে এসেছে। ঠিক তখনই সেখানে হাজির হয় লোরে। সে সরাসরি প্রশ্ন করে, তোমরা আসলে কি খুঁজছো? আজ আমার ছেলের সঙ্গে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। সে বলেছে ডেরিতে কিছু অস্বাভাবিক চলছে। ডিক ঠান্ডা স্বরে উত্তর দেয়, আমিও কিছু জানি না, আমি শুধু অর্ডার ফলো করছি। আর সম্পূর্ণ কথা বলে হেঁটে চলে যায় অন্ধকারের দিকে। এরপর দেখানো হয় লিলি আর মার্স বসে আছে। মার্স লিলিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে ডিনারে যাবে? সে আরো বলে, আমি তোমাকে অনেক মিস করি। এটা শুনে লিলি রাজি হয়ে যায়। এইদিকে আবারও বাচ্চাদের দৃশ্য দেখানো হয়। উইল সবাইকে বলে, আমি যখন ছোট ছিলাম স্বপ্নে দেখতাম আমার বাবা এক জ্বলন্ত হেলিকপ্টারে পুড়ে মরছে। আজ ইট সে ভয়ঙ্কর দৃশ্যটি আমার সামনে এনে দাঁড় করিয়েছে। কিন্তু সে আমার ভয় সম্পর্কে জানলো কিভাবে? উইল আরো বলে, কবরস্থানে ওরা আমাদের মারতে আসেনি, ওরা শুধু ভয় দেখাচ্ছিল। হঠাৎ সে থমকে যায়, চোখ বড় করে বলে, ও নো, এটা হতে পারে না। সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে, ভয় পাচ্ছিস কেন? অ্যাড্রেনালিন মানে ভয় হরমোন, এতে শরীরের কর্টিল সেল বেড়ে যায়। কিছু শিকারী প্রাণী তখনই তাদের শিকার খেতে পছন্দ করে যখন শিকার ভয়ে কাঁপে, কারণ তখন তাদের স্বাদ নাকি আরো ভালো লাগে। তাই ইট আমাদের খেতে চায়। রিস হচ্চকিয়ে বলে, এটা কেমন বাজে মজা, আর আমরা ভয় থামাবো কি করে? লিলি শান্তভাবে বলে, সেই রাতে সে তার মায়ের স্ট্রেস কমানো ওষুধ চুরি করে আনে। সবাই সিদ্ধান্ত নেয় যদি আবারও কিছু ভয়ঙ্কর ঘটে আমরা একটা করে ওষুধ খেয়ে নেব, যাতে মাথা ঠান্ডা থাকে। এইদিকে শার্লটকে দেখানো হয় সে আবার পুলিশ স্টেশনে যায়। এবার তার হাতে হ্যাঙ্কের মায়ের সাইন করা চিঠি। তবুও পুলিশ তাকে হ্যাঙ্কের সঙ্গে দেখা করতে দেয় না। শার্লট ধীরে সামনে ঝুঁকে বলে, শান্তভাবে যা বলছি তা করো, নাহলে আমি এখনই জেএফ কে ফোন করব। সে প্রেসিডেন্ট যে কালো মানুষের অধিকার নিয়ে লড়াই করেছিলেন। এই কথা শুনে পুলিশের মুখে একদম চুপচাপ নীরবতা নেমে আসে। পুলিশ চুপচাপ শার্লটকে হ্যাঙ্কের কাছে নিয়ে যায়। শার্লট নিচু গলায় বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে সত্যটা বলতে হবে। সেদিন রাতে তুমি কোথায় ছিলে? অনেক চাপ ও প্রশ্নের পর হ্যাঙ্ক আতঙ্কে সত্যটা ফিসফিস করে বলে, সেই দিন রাতে আমি এক সাদা মহিলার সঙ্গে ছিলাম। আমি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তুমি বুঝতেই পারছো? সে কাঁপতে কাঁপতে বলে, এই কথা কেউ জানতে পারলে আমাকে কোনো বড় জেলেই নেবে না, রাস্তার মাঝে গুলি করে মেরে ফেলবে, আর সেই মহিলার জীবনও শেষ হয়ে যাবে। তার স্বামী তাকে কখনোই ক্ষমা করবে না। এদিকে দৃশ্যটি কাট হয়ে শয়ের দিকে চলে যায়। ফুলার এসে বলে, সে পবিত্র জায়গার কথা বলেছিল, সেখানে কিছুই পাওয়া যায়নি। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় রোজ তাদের ধোকা দিয়েছে। সে যতই আমাদের ধোকা দিক না কেন, আমাদের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই তা হয়ে যাবে। তখন ফুলার তাকে বলে, আমাদের এটা তাড়াতাড়ি করতে হবে। একটি ফাইল তুলে সে নেটিভ আমেরিকান ছেলেদেরকে দেখায় যারা তাদের কাজের উপর নজর রাখছিল। ফুলার বলে, হয়তো ওরা খুবই কিউরিয়াস, কিন্তু তাদের ক্ষমতা এতটুকুই, সেটা তারা জানে। যা শুনে সব বলে, এখন আমাদের গেট খোলার সময় চলে এসেছে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। এরপর সিন কাট হয়ে ডেরির হাই স্কুলে দেখানো হয়, যেখানে মার্স জিজ্ঞেস করে, রনি কেমন মেয়ে? যা শুনে লিলি বলে, তুমি যদি আমাকে গসিপ করার জন্য এখানে ডাকো তাহলে আমি চলে যাচ্ছি। মার্স তখন বলে, আমার কিছুই না, আমি এখন পেটির গ্রুপ থেকে বের হতে চাই, কারণ আমি তোমাকে অনেক মিস করছি। আমরা আবারও নতুন করে শুরু করতে পারি। যা শুনে লিলি রাজি হয়ে যায়। এরপর টিম নামের একটা ছেলে এসে লিলিকে হাই বলে। মার্স লিলিকে বলে, টিম তোমাকে অনেক পছন্দ করে, তুমি কি ওর সঙ্গে কথা বলো? লিলি খুশিতে উঠতে থাকে এবং ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। কিন্তু এটা ছিল সেই পেটির গ্রুপের সাজানো ফাঁদ, যাতে লিলি টিমের সামনে গিয়ে পুরো স্কুলের সামনে অপমানিত হয়। মার্স ওয়াশরুমে আসে লিলিকে দ্রুত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার মন খারাপ, সে সত্যি এটা করতে চায় না। মার্স যখনই লিলিকে সত্যটা বলবে ঠিক তখনই তার চোখে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। সে চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যেই তার চোখ থেকে রক্ত ঝরতে শুরু করে এবং চোখ যেন বাইরে বেরিয়ে আসছে। আসলে একদিন ক্লাসরুমে তাদের টিচার নানা প্রজাতির পোকামাকড় নিয়ে ক্লাস নিচ্ছিলেন। তখন তিনি শামুক নিয়ে পড়াচ্ছিলেন। এমন কিছু অণুজীব আছে যা শামুকের ভেতরে ঢুকলে শামুকের চোখ কালারফুল হয়ে যায় এবং সাথে সাথে বড় হয়ে যায়। এই কালারফুলের জন্য পাখিদের নজর তার উপর পড়ে আর তাকে ধরে তার চোখ তুলে ফেলে, যা দেখে মার্সের খারাপ লেগেছিল। এখন ঠিক সেই শামুকের মতো মার্চের চোখ বের হয়ে এসেছে। লিলি বুঝে ফেলে এটা ইটের কাজ। সে তাড়াহুড়া করে পকেট থেকে ওষুধ বের করতে যায়, কিন্তু ওষুধ মাটিতে পড়ে ছড়িয়ে যায়। মার্সের চোখ এখন পুরোপুরি বাইরে বেরিয়ে এসেছিল। দৃশ্যটা ছিল অসহ্য ভয়ঙ্কর। এরপর হঠাৎ করে মার্স হ্যালুসিনেশনকে সত্যি ধরে নেয়। সে একটা কাটার দিয়ে নিজের চোখে আঘাত করতে শুরু করে। লিলি ছুটে গিয়ে তার হাত থেকে ব্লেড ছিনিয়ে নেয়, কিন্তু এরই মধ্যে পুরো স্কুলের বাচ্চারা ওয়াশরুমে ঢুকে পড়ে। সবাই এইগুলো দেখে লিলিকে দোষারোপ করতে থাকে। লিলি বুঝে যায় সে ভুল সময় ভুল জায়গায় ধরা
ধরা পড়েছে। সে কাপা গলায় বলে, আমি কিছু করিনি। এইদিকে দেখা যায় লরেকে। সে জেনে গিয়েছে শার্লট পুলিশ স্টেশনে গিয়েছিল। সে ঠান্ডা স্বরে বলে, তুমি তোমার সমাজসেবা বন্ধ করো, এখানে এটা করো না। আমি চাই না আমরা কোনো ঝামেলায় পড়ে যাই। এসব বলে সতর্ক করে দেয়, কারণ সে তার চাকরি হারানোর ভয় পাচ্ছিল। এইদিকে উইল জানলার পাশে দাঁড়িয়ে টেলিস্কোপের বাইরে তাকাচ্ছিল। হঠাৎ সে দেখে এক গাছের পাশে যেন একটা ক্লাউনের মতো ছায়া দাঁড়িয়ে আছে। ভয়ে সে চিৎকার করে ওঠে। লরে বাইরে দৌড়িয়ে যায়। মনে হয় কেউ যেন তার বাড়িতে নজর রাখছে, কারণ শার্লট পুলিশের কাজকর্ম হস্তক্ষেপ করেছিল। কিন্তু বাইরে গিয়ে সে কাউকেই দেখতে পায় না, শুধু একটা গাছের আড়ালে ঝুলতে থাকে একটা লাল বেলুন। এরপর লরে সোজা শয়ের কাছে চলে যায় এবং বলে, আমাকে সত্য বলো, ডেরিতে আসলে কি চলছে। তাকে নিচে নিয়ে গিয়ে দেখায় যে তারা ডেলিয়ানকে বন্দি করে রেখেছে, আর এখন ডিক তার শক্তি ব্যবহার করে ডেলিয়ানের মেমোরিতে ঢুকবে। ডিক আসে এবং জিজ্ঞেস করে ওটা কোথায় আছে, কিন্তু ডেলিয়ান কিছুই বলে না। তখন ডিক তার ক্ষমতা ব্যবহার করে ডেলিয়ানের শৈশবে পৌঁছিয়ে যায়, যেখানে ডেলিয়ান তার রোজ আন্টির সঙ্গে কথা বলছিল। রোজ তাকে গালুর গল্প মনে করতে বলে, যাতে সে কখনো না ভুলে যায় কেন জঙ্গলে যাওয়া নিষেধ। আর এখানেই আমরা শুনতে পাই এটার অরিজিনাল স্টোরি। লাখ লাখ বছর আগে যখন মানুষের অস্তিত্ব ছিল না, তখন এক বিশাল উল্কাপিণ্ড এই জায়গায় এসে পড়েছিল। পরে সাথে সাথে 3টি টুকরায় ভেঙে যায়। এর কোনো নির্দিষ্ট রূপ ছিল না, কিন্তু ভেতরের অদৃশ্য দানব মুক্ত হয়ে যায়। অনেক বছর পর কিছু মানুষ ওই স্থান খুঁজে পায় এবং বুঝতে পারে এই উল্কাপিণ্ডের টুকরোগুলো আসলে দানবকে আটকে রাখার খাঁচা। তারা সে দানবের নাম দেয় গালু। সময় কেটে যায়, প্রজন্মের পর প্রজন্ম সবাইকে এই গল্প শোনানো হতো যাতে কেউ জঙ্গলে না যায়। কিন্তু এরপর ইউরোপিয়ানরা আক্রমণ শুরু করে এবং জঙ্গলে ঢুকতে থাকে। গালু তখন প্রত্যেককে এক এক করে হত্যা করে এবং খেতে থাকে। এইভাবে সে দানবটি আরো শক্তিশালী হয়ে ওঠে এবং জঙ্গল ছাড়িয়ে বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়তে শুরু করে। তখন লিডার বলে, একটা টুকরো দিয়ে গালুকে থামানো যাবে না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু তার মেয়ে রাজি হয় না। সে এক টুকরা নিয়ে সে জঙ্গলেতে গুহা খুঁজতে যায়, আর তাকে বাঁচাতে অন্যরাও সেখানে পৌঁছিয়ে যায়, কিন্তু তাদের কাছে টুকরো ছিল না। গালু সবার সামনে নানা রূপে হাজির হয় এবং এক এক করে খেতে থাকে। লিডারকেও প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখন তার মেয়ের টুকরো নিয়ে এসে পৌঁছায়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। লিডার সেখানেই মারা যায়, আর এখানে গালু মেয়েটিকে মারতে পারে না। এরপর মেয়েরা গুহা খুঁজে পায় এবং অনেকগুলো উল্কাখণ্ড নিয়ে ফিরে আসে। তারা জঙ্গলের চারিদিকে 13টা টুকরো পুঁতে দেয় আর শপথ নেয়, আমরা এই জায়গা রক্ষা করব। ডিক এই পুরো সত্যটা জেনে যায় এবং ডেলিয়ানকে জিজ্ঞেস করে সব টুকরো কোথায়। ডেলিয়ান তাকে আলো ঝলমলায় গেটের দিকে নিয়ে যায় এবং একটি বাড়ি দেখায়। এই বাড়িতে একটা কুয়ো আছে, সেই টানেল ধরে এগোতেই তুমি গুহা পেয়ে যাবে। আর এখানেই রহস্য দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।